নমস্কার, সবাইকেই প্রথমে ভিনটেজ ড্রিমস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের আজকের টপিক সবাই স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং। আজকে আমরা রবার্ট ব্রাউনিং সম্পর্কে বেশি ডিটেলসে আলোচনা করব না, শুধু জেনে রাখি ওনার জন্ম হয়েছিল 1812 সালে এবং ওনার মৃত্যু হয় 1889 সালে। পরবর্তীকালে আমরা সেপারেটলি ফেমাস রাইটারদের নিয়ে ভিডিও আপলোডের চেষ্টা করব, তখন ডিটেলে আলোচনা করব। এখন আপাতত আমরা আমাদের কারেন্ট লিটারেরি টেক্সট বা পোয়েম মাই লাস্ট টাচেসে ফোকাস করব। প্রথমে যদি বাঁদিকে দেখো, পাবলিকেশন ডিটেলসে আমরা কি লিখেছি না, পাবলিকেশন এটা কত সালে পাবলিশড হয় ফার্স্ট টাইম 1842-তে, যেটা পাবলিশ হয়েছিল বিলস অ্যান্ড পোমেগ্রানেটস 3 এই শিরোনামের একটা কাব্যগ্রন্থে। পরবর্তীকালে আবার 1868 সালে এটি প্রকাশিত হয় ড্রামাটিক রোম্যান্সেস নামে। আর একটা জিনিস, পোয়েমের যে জনরা সেটা আমরা এখন জেনে রাখছি ছোট করে, ড্রামাটিক মনোলগ। পরে আমরা ড্রামাটিক মনোলগ কাকে বলে এবং কী জিনিসটা সে ব্যাপারে আমরা ডিটেইলড আলোচনা করব এই পোয়েমের ডিসকাশনের পর। আজকে আমরা পুরো পোয়েমটা ডিসকাস করব না, আজকে কিছুটা অংশ ডিসকাস করব। যাওয়া যাক আমাদের পোয়েমে। পোয়েমের নাম মাই লাস্ট ডাচেস। প্রত্যেকটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে প্রথম থেকেই বলছেন আমার, জিনিসটা আমার। কবিতার নাম মাই, আমার লাস্ট ডাচেস, অর্থাৎ শেষ যে পত্নী, অর্থাৎ একজন ডিউক এখানে বলছেন। এখানে যে কথক এখান থেকে বুঝতে পারছি তিনি হচ্ছেন একটা ডিউক, যার স্ত্রীকে ডাচেস বলা হয়। আমরা জেন্ডার চেঞ্জে ছোটোবেলায় পড়েছি, ডিউকের জেন্ডার চেঞ্জ হলে ডাচেস হয়। তেমনই এখানে যিনি লিখছেন তিনি নিশ্চয়ই একজন ডিউক, তাই তিনি তার যে শেষ পত্নী তাকে বলছেন মাই লাস্ট ডাচেস। এবারে কেন ডাচেসের, কিন্তু আমরা এই যে টাইটেলটার মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ডাচেসের কিন্তু নিজের কোনো নাম দেওয়া হয়নি। উনি তো বলতেই পারতেন, ডাচেসের নামটাই দিয়ে দিতে পারতেন, সেটা কিন্তু তিনি দেননি। তিনি দিয়েছেন মাই লাস্ট ডাচেস। এখান থেকে যে জিনিসটা উঠে আসে সেটা হলো ওনার পজেশন বোধ, যে এই জিনিসটা আমার, যেন এটা একটা বস্তু যেটা আমার। মাই লাস্ট ডাচেস নামটা তাই ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলে আসি, প্রথমেই দেখো লেখা আছে ফেরারা। ফেরারা একটা শহর, এখানে ইম্যাজিনারি শহর বলতে পারো, যেটার কনটেক্সটে যেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে কবিতার ঘটনাটা এগোচ্ছে। এখানে দেখব রবার্ট ব্রাউনিং একটা গল্পের মতো একটা স্ট্রাকচার দিয়েছেন, যেন উনি আমাদের গল্প শোনাচ্ছেন যে কী হচ্ছে। সেখানে কথক হচ্ছেন একজন ডিউক, আর তিনি একজনের সাথে কথোপকথন করছেন। এক প্রকার বলা চলে কথক যেন রিডারদের সঙ্গেই কথা বলছেন। এবার দেখি কী আসছে ফার্স্ট লাইনে। আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস করব অল্প অল্প করে। দ্যাটস মাই লাস্ট টাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালিভ। ডিউক এবারে রাজাদের ব্যাপার, দেওয়ালেতে একটা রানীর একটা ছবি আছে, অর্থাৎ ডাচেসের যে লাস্ট যে ডাচেস ছিল তার একটা ছবি আছে। ডাচেস বেঁচে আছে না মারা গেছে সে ব্যাপারে ডিটেলসে কিছু বলছে না। আপাতত তিনি ছিলেন শেষ ডাচেস, তাকে কি কোথাও নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে না তিনি মারা গেছেন সেসব কিছু বলছে না, শুধু বলা হয়েছে তিনি শেষ ডাচেস ছিলেন, অর্থাৎ তিনি এখন আপাতত ওনার সঙ্গে নেই, ওনার ডাচেস নয়, লাস্ট ডাচেস। বলছে ওই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখে যেন মনে হচ্ছে ওটা এখনও জীবন্ত আছে। ছবিটা এতটাই প্রাণবন্ত যে ওটা তো আঁকা ছবি, আসলে তো ওটা বেঁচে থাকা নয়, বাঁচা নয় বা জীবিত নয়, কিন্তু দেখে মনে হচ্ছে যেন বেঁচে আছে। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও। কথক এবার বলছে এই যে আঁকাটা, আমি এটাকে এখন বিস্ময় বলি, এতটাই মনোমুগ্ধকর, উনি এটাকে বলছেন বিস্ময় আমার কাছে। ফ্রা প্যান্ডলস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে। এখান থেকে আমরা একটা তথ্য পেলাম, যিনি এঁকেছেন তার নাম হলো ফ্রা প্যান্ডলস। কথক বলছেন যে ফ্রা প্যান্ডলসের হাতগুলো সারাটা দিন ব্যস্ততার সাথে কাজটা করেছিল। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, আর তার ফল তুমি দেখতে পাচ্ছ, আজ তিনি ওখানে দাঁড়িয়ে, অর্থাৎ ছবিটা দাঁড়িয়ে।
এবারে কথক সরাসরি রিডারদের বলা চলে যাকে আর কি ঘটনাটা বলছেন তাকে সরাসরি অ্যাড্রেস করছেন। এক প্রকার বলা চলে রিডারদেরকেই যেন উনি অ্যাড্রেস করছেন। এবার বলছেন, উইল ইট উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। আচ্ছা, তোমরা একটু বসো না, তুমি একটু বসো, একবার বসে একবার তাকিয়ে দেখো না ওর দিকে। আই সেইড, আমি আবার বললাম, ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, ফ্রা প্যান্ডলফের আঁকা, for never read strangers like you, that pictured countenance, the depth and passion of its earnest glance. বলছেন যে স্ট্রেঞ্জাররা আসে, যারা এই ছবিটা স্ট্রেঞ্জাররা মানে যারা প্রথমবার আসে, যারা যখন ছবিটা দেখে তারা অবাক হয়ে যায় কি দেখে, যে কতটা প্যাশনেট, কতটা গভীর ভালোবাসা দিয়ে ছবিটা আঁকা। ওই যে চোখ মুখ ফুটিয়ে এঁকেছে তা থেকেই বোঝা যায় যে এতটা সুন্দর কি করে আঁকতে পারে, এতটা গভীরতা, এতটা ভালোবাসা ফুটে ওঠে ছবির মধ্যে, সেটা কী করে সম্ভব হয়। বাট টু মাইসেলফ দে টার্নড, কিন্তু তারা আমার দিকে ঘুরে দাঁড়ায়। তারা সরাসরি আসলে জিজ্ঞাসা করতে পারে না ডিউককে। এবারে বলছে যে কীভাবে ছবিটা আছে সেটার কথা বলছে, সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ, বাট আই, বলছে ছবিটার উপর না পর্দা দেওয়া আছে, সবাইকে আর কি দেখায় না। এখান থেকেও বোঝা যাচ্ছে ডিউক কতটা পজিটিভ, তার ডাচেসকে নিয়ে কতটা পজিটিভ, যে মারা যাওয়ার পরেও তার ছবিটা পর্দা দিয়ে ঘেরা, যাতে না কেউ সেই ছবিটা দেখতে পায়, কিন্তু যাকে সে দেখাতে চায় তার জন্য পর্দাটা সরিয়ে দেয়। এখানেও যে আর কি রাজার সঙ্গে কথা বলছে ডিউকের সাথে, তার জন্য ওই পর্দাটা সরিয়ে দিয়েছে। বলছে যে ওই যারা ছবিটা দেখে তাদের মনে আর কি প্রশ্ন আসে, অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, তাদের দেখে মনে হয় রাজা ডিউক আর কি বুঝতে পারে তাদের প্রশ্নটা। ইফ দে ডার্স্ট, যদি তারা সাহস করতো, ডার্স মিন ডিয়ার্ড, যদি তারা সাহস করতো তারা তবে জিজ্ঞাসা করতো, কি জিজ্ঞাসা করতো, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, এতটা সুন্দর একটা চমক কী করে এসেছে ছবিতে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, সুতরাং তুমি প্রথম ব্যক্তি নও যে আর কি আমার দিকে এইভাবে ঘুরে প্রশ্নটা করছো। আর কি প্রশ্ন করছে না, মুখের ভাবটা দেখেই ডিউক বুঝে যাচ্ছে যে এই প্রশ্নটা তারা করতে চায়, যে এত সৌন্দর্য কিভাবে ফুটিয়ে তুলল। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, হ্যাঁ বলে রাখি, এটা এই যে মুখে যে হাসিটা ফুটে উঠেছে, এটা তার হাজব্যান্ডের প্রেজেন্সের জন্য শুধুমাত্র নয়, অর্থাৎ আমার প্রেজেন্সের জন্য শুধু নয়। কল্ড দ্যাট স্পট অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক, ওই যে হাসিটা ডাচেসের গালেতে ফুটে উঠেছে, ওটা শুধু তার হাজব্যান্ডের প্রেজেন্সের জন্য নয় বা আমার প্রেজেন্সের জন্য নয়। পারহ্যাপস ফ্রা প্যান্ট অফ চান্স টু সে, হয়তোবা আসলে ফ্রা প্যান্ট অফ চেজ হয়তো বলেছিল, সুযোগ পেয়ে বলেছিল, হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেগ ইজ রিস্ট টু মাচ। ম্যান্টেল মানে ওই যে শালটা নিয়েছে কোলেতে, ওইটা আমার যে রানী তার হাতটা অনেকটা বেশি ঢেকে দিয়েছে। সেটা হয়তো ফ্রা প্যান্ডলফ একটু মস্করা করে বলেছিল বা একটু যেমন প্রশংসা করে বলেছিল। অর পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট হাফ ফ্লাস দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, কিংবা সে আঁকায় ফুটিয়ে তুলেছিল সেই মুখের সৌন্দর্যটা, তাকে বিভিন্ন কথার ছলে ভুলিয়ে। Such stuff was courtesy, such stuff was courtesy, she thought. এই ধরনের প্রশংসাকে ওই যে আমার ডাচেস মনে করেছিল প্রশংসা, এই ধরনের কথাবার্তাকে। অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, আর এই কথাগুলোই তার মুখে ওই সুন্দর যে হাসিটা ফুটে উঠেছে সেইটা আনার জন্য যথেষ্ট ছিল। ওই যে আনন্দের ছবিটা ফুটে উঠেছে সেই হাসিটা আনার জন্য যথেষ্ট ছিল। সি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, তার একটা হৃদয় আছে, আমি কি করে এটা বলতে পারি, আমি কি এটা বলতে পারি। টু সুন মেড গ্ল্যাড, কত তাড়াতাড়ি না ভুলে যায়, কত তাড়াতাড়ি ছোটোখাটো জিনিসে খুশি হয়ে যায়। টু ইজিলি ইমপ্রেসড, সহজেই ইমপ্রেস হয়ে যায়। সি লাইক হোয়াট এভার সি লুকড অন, সে যেদিকে তাকায় তাই তার ভালো লাগে। অ্যান্ড দ্য লুকস ওয়েন্ট এভরিহোয়ার, আর তার চোখ সব দিকেই যায়। অর্থাৎ এখানে এতটুকু যে পড়লাম, এখানে বারবার যে জিনিসটা ফুটে উঠছে, বারবার একটা জিনিস ফুটে আসছে,
মাই লাস্ট ডাচেস, আমার শেষ পত্নী বা আমার শেষ ডাচেস। অর্থাৎ সবসময় নিজের পজিশন, ডাচেসকে এখানে একটা পজিশন হিসেবে দেখা হয়েছে, তার যে মনুষ্য সত্তা সেটাকে ফুটিয়ে তোলা হয়নি, বরং এখানে আর কি পিতৃতান্ত্রিক সমাজের যে ভাবধারা সেটা ফুটে উঠেছে। এখনও এই পিতৃতান্ত্রিক ভাবধারা কীভাবে দেখা যায়, এখানে চাইলেই তো বলা যেতে পারতো, লাস্ট ডাচেসের নামটা উল্লেখ করা যেতে পারতো, কিন্তু আসলে তার সত্তা নেই। তার সত্তাটাই হচ্ছে তিনি ওই ডিউকের পত্নী, তার কোনো নাম নেই। অনেকটা আমাদের এখনকার সমাজেও দেখা যায়, হয়তো কোনো মহিলাকে কোনো কেউ জিজ্ঞাসা করছে যে আপনি কে, তার আগেও জিজ্ঞাসা করা হয়, তার সঙ্গে এটাও হয়তো অনেক সময় জিজ্ঞাসা করা হয় আপনার স্বামীর নাম কী বা আপনার বাবার নাম কী, মানে তার মায়ের নামও জিজ্ঞাসা করা যেত, কিন্তু না, তার বাবার নাম কী সেটা জানা হয়। এইটা দিয়ে দেখানো যেতে পারে যে পিতৃতান্ত্রিক সমাজের কীভাবে একটা না কীভাবে দমন করছে, কীভাবে নিজেদের আন্ডারে রাখছে, পজিশনটা দেখাচ্ছে। আচ্ছা, তারপর যদি দেখি এখানের মধ্যে ফ্রা প্যান্ডলফের প্রতি ডিউকের একটা যে চাপা রাগ, একটা জেলাসি আছে, যে ডাচেস কীভাবে ওই একটা সামান্য একটা শিল্পীর প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে, শিল্পীর প্রশংসায় আকৃষ্ট হয়ে গেল, আমি আছি তারপরেও আরেকটা পুরুষের প্রতি সে আকৃষ্ট, তাকে দেখে তার মুখে হাসি ফুটে উঠছে। এইটা কোথাও একটা মনে হয়েছে ডিউকের মনেতে রাগের সঞ্চার করেছে, জেলাসির সঞ্চার করেছে। সেটা বারবার কবিতায় শেষের দিকটা যদি আমরা লক্ষ্য করি, এই যে এই এখানটা থেকে পরিষ্কার একদম বোঝা যাচ্ছে, যেখানে লেখা আছে, যেখানটা এই পোর্শনটা আমি হাইলাইট করে দিচ্ছি, সেই পোর্শনটায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি কীভাবে জেলাস ফিল করছেন। যেমন, স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, বাট her husband's presence only called that spot of joy into the Dutch stick. Perhaps frappant of chance to say her mental lapse over my latest wrist too much. এখানটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি ফ্রা প্যান্ডলফের প্রতি একটা জেলাসি ফিল করছেন। আবার যদি দেখি তিনি তার ডাচেসকে কীভাবে মস্করা করছেন বা ডাচেসের চরিত্রের উপর প্রশ্ন তুলছেন, এইখান থেকে সি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, আমি কীভাবে বলতে পারি ওর একটা হৃদয় আছে যা কিনা এত সহজেই খুশি হয়ে যায়। এখান থেকে উনি আবার ওনার ডাচেসের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। তাহলে এখান থেকে আমরা ডিউকের অনেকগুলো চরিত্রের মধ্যে অনেকগুলো পার্সপেক্টিভ পেলাম। আজকে এত দূরই থাকলো। এবার তোমাদের কি কাজ? তোমাদের কাজ হলো লিটারেচার বাউন্ডলেস। আমি এটার ব্যাপারে বলবো, লিটারেচার বাউন্ডলেস, এর কোনো বাউন্ডারি হয় না। আমি যেটুকু বললাম সেটুকুই যে শেষ তা নয়। তোমরা তোমাদের ভাবনা অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। সবার কমেন্ট আমি স্বাগত জানাচ্ছি, সবার কমেন্টকে আমি পড়ব, চেষ্টা করব পড়ার, এবং আমার যে কমেন্টটা ভালো লাগবে আমি অবশ্যই সেখান থেকে আমি আরও ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করব আর পিন করব যেটা আমার বেস্ট লাগবে। তোমরা তোমাদের ভাবটাও, তোমাদের ভাবনা চিন্তা জানাবে, কারণ লিটারেচার কোনো বাউন্ডারি হয় না। লিটারেচারকে তুমি যে পার্সপেক্টিভে দেখবে সেই পার্সপেক্টিভ হতে পারে। তুমি এটাকে সিম্পল একটা দেখতে পারো পোয়েম, যে ডিউক তার একটা ছবি নিয়ে কথা বলছে, আবার তুমি এবার এর মধ্যে পিতৃতান্ত্রিক সমাজ কীভাবে দমন করছে সেই ছবিটাও তুমি তুলে ধরতে পারো। তুমি যেভাবে দেখবে। তোমার যদি এখানে অন্য কোনো ধরনের চিন্তাভাবনা আসে বা অন্য কোনো আর্টিকেল পড়ে কোনো চিন্তাভাবনা এসে থাকে, তা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তাতে আমিও জানবো, আমিও শিখব। নমস্কার, আজকে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগছে সেশনটা জানিও। পরবর্তীকালে আমরা পরবর্তী অংশ আরও ডিটেলে আলোচনা করব। ডিটেলড আলোচনা ঠিকঠাক হচ্ছে কি না, আরও কোন জায়গাটা অ্যানালিসিসের দরকার আছে সেই লাইনটা মেনশন করবে, আমি তাহলে সেই লাইনটা কমেন্ট সেকশানে তোমাদের অ্যানালিসিস দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দ্য সেশন।